জাতীয় সংসদ ভবন, কমলাপুর রেলওয়ে স্টেশন, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, দেশের দ্বিতীয় বৃহত্তম মোংলা সমুদ্র বন্দর, ঐতিহ্যবাহী বুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাতীয় মসজিদ, বায়তুল মোকাররম কিংবা পিজি হাসপাতাল, আমাদের চোখের সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকা এই বিশাল আর আইকনিক স্থাপনাগুলোর নাম শুনলেই আমাদের বুকটা গর্বে ভরে ওঠে, তাই না? কিন্তু যদি আপনাকে বলা হয় বাংলাদেশের মেরুদণ্ড হিসেবে দাঁড়িয়ে থাকা এই মেগা প্রজেক্টগুলোর একটিও গত 55 বছরের স্বাধীন বাংলাদেশে তৈরি হয়নি, চমকে উঠলেন তো? হ্যাঁ, এটাই চরম সত্য। আমাদের দেশের মিডিয়া এবং ভারতপন্থী সুশীল সমাজ দিনের পর দিন আমাদের মগজে একটা গল্পই ঢুকিয়েছে, ভারত আমাদের পরম বন্ধু আর পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানে কোনো উন্নয়নই হয়নি, তারা কেবল আমাদের শোষণই করেছে। কিন্তু এই বয়ান কি আসলেই শতভাগ সত্য, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার রাজনৈতিক এজেন্ডা? আজ আমরা এমন কিছু ঐতিহাসিক বাস্তবতার মুখোমুখি দাঁড়াবো যা আপনার এতদিনের জানাশোনা ইতিহাসকে পুরোপুরি উল্টে দেবে। ভারতের মিডিয়া আর এদেশীয় দালালরা আমাদের যা গেলায় আর বাস্তবতায় যে কতটা আকাশ পাতাল তফাৎ, তা আজ একেবারে প্রমাণসহ আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজকের এই আলোচনা আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দিতে বাধ্য। 1971 সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি, এটা আমাদের পরম অহংকার। কিন্তু স্বাধীনতার এই 54-55 বছরে ভারতের দ্বারা বাংলাদেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা বর্তমানের রাজনৈতিকভাবে সচেতন জেনজি প্রজন্ম খুব ভালো করেই বোঝে। ভারতীয় আগ্রাসন, সীমান্তে ফেলানির মতো হাজারো প্রাণ ঝরে যাওয়া, নদীর ন্যায্য হিস্সা না পাওয়া আর আমাদের অভ্যন্তরীণ রাজনীতির পট পরিবর্তনের খেলায় ভারতের নগ্ন হস্তক্ষেপ আজ আর কারো অজানা নয়। অথচ এই তথাকথিত সুশীল সমাজ আমাদের সব সময় বোঝায় যে পাকিস্তান আমাদের কিছুই দেয়নি আর ভারত আমাদের সবচেয়ে বড় আপনজন। আপনি একটু চোখ কান খোলা রেখে নিরপেক্ষ দৃষ্টিতে বাংলাদেশের প্রধান প্রধান রাষ্ট্রীয়, কাঠামোগত এবং ঐতিহাসিক স্থাপত্যের তালিকা করলে দেখতে পাবেন এর সিংহভাগই হয় ব্রিটিশ আমলে তৈরি আর না হয় পাকিস্তান আমলে। আর এই 55 বছরের স্বাধীন দেশের ইতিহাসে সরকার এসেছে, সরকার গেছে, কিন্তু হাতে গোনা 2-1টি ছাড়া এমন কোনো যুগান্তকারী প্রতিষ্ঠান বা মেগা প্রজেক্ট গড়ে ওঠেনি যা দেশের ইতিহাসকে বদলে দিতে পারে। নতুন করে বিশ্বমানের কোনো বিশ্ববিদ্যালয় হয়নি ঐতিহাসিক কোনো স্থাপনা। চলুন ইতিহাসের পাতা থেকে একে একে প্রমাণগুলো মিলিয়ে নিই। শুরুতে আসা যাক আমাদের জাতীয় সংসদ ভবনের কথায়। রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত এই দৃষ্টিনন্দন ও বিশ্বমানের স্থাপত্যটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1961 সালে। তৎকালীন পাকিস্তান সরকারের আমলেই 2 অংশের আইনসভার জন্য এই ভবনটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এরপর তাকান আমাদের যোগাযোগ ব্যবস্থার প্রধান স্তম্ভ কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে। 1968 সালের 1 মে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান এবং পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান এই স্টেশনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এত বছর পার হয়ে যাওয়ার পরও কমলাপুর স্টেশন আজও আমাদের রেল যোগাযোগের সবচেয়ে বড় হাব। বাণিজ্যের কথায় আসলে 1950 সালের ডিসেম্বরে চালনা বন্দর নামে যে সমুদ্র বন্দরটি প্রতিষ্ঠিত হয়েছিল সেটি আজকের মোংলা বন্দর। এটি আজ দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর এবং সুন্দরবনের অন্যতম প্রধান ট্রানজিট রুট। বিদ্যুৎ খাতের কথা বললে সবার আগে আসবে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের নাম। 1962 সালে রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে নির্মাণ করা হয় দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি, যার উৎপাদন ক্ষমতা ছিল 230 মেগাওয়াট। তৎকালীন পাকিস্তান সরকারের সুদূর প্রসারী পরিকল্পনার ফলেই আজও পরিবেশ বান্ধব বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ। অর্থনীতিকে টেনে তুলেছিল 1950 সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিষ্ঠিত তৎকালীন বিশ্বের বৃহত্তম পাটকল আদমজি জুট মিলস এবং 1960 সালে প্রতিষ্ঠিত বাওয়ানি জুট মিলস। উন্নয়নের এই ধারা কেবল অর্থনীতি বা যোগাযোগেই সীমাবদ্ধ ছিল না, ধর্ম ও বিচারিক ক্ষেত্রেও তাদের অবদান অনস্বীকার্য। ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নির্মাণ কাজ সম্পূর্ণ হয় 1968 সালে। আর আমাদের বিচার ব্যবস্থার সর্বোচ্চ জায়গা বাংলাদেশ সুপ্রিম কোর্টের বর্তমান মূল ভবনটি নির্মিত হয় 1967 সালে, যা 1968 সালের 24 সেপ্টেম্বর তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খান উদ্বোধন করেন।
শিক্ষার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতেও যদি আমরা তাকাই, দেখব আমাদের স্বায়ত্তশাসিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর গোড়াপত্তন হয়েছিল ওই সময়েই। 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়, 1962 সালে দেশের ঐতিহ্যবাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট এবং 1970 সালের 20 আগস্ট জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যা আজকের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর রিয়ার অ্যাডমিরাল এস.এম. আহসান। চিকিৎসা সেবার দিকে তাকালেও আমরা একই চিত্র দেখতে পাই। 1965 সালে প্রতিষ্ঠিত হয় বর্তমান পিজি হাসপাতাল, যা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা বিএসএমএমইউ নামেও পরিচিত। তৎকালীন পাকিস্তান সরকার এটি ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ নামে প্রতিষ্ঠা করেছিল। এছাড়া 1958 সালে রাজশাহী মেডিকেল, 1961 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল এবং 1962 সালে সিলেট মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। বিনোদন ও গণমাধ্যমের ক্ষেত্রেও যুগান্তকারী পদক্ষেপ ছিল 1964 সালের 25শে ডিসেম্বর পূর্ব পাকিস্তান আমলে যাত্রা শুরু করা পাকিস্তান টেলিভিশন বা পিটিভি ঢাকা কেন্দ্র, যা আজকের বিটিভি। আর দেশের ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র ঢাকা জাতীয় স্টেডিয়াম বা বর্তমানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, সেটিও নির্মিত হয়েছিল 1954 সালে। এত সব দৃশ্যমান, বিশাল আর যুগান্তকারী উন্নয়নের পরও আমাদের দেশের এক শ্রেণীর সুশীল সমাজ ভারত প্রেমে অন্ধ হয়ে অবিরত প্রোপাগান্ডা চালিয়ে যায়। তারা যে কোনো মূল্যে ভারতের আধিপত্যবাদকে জায়েজ করতে গিয়ে আমাদের নিজেদের ইতিহাসকে কলঙ্কিত করে। সম্প্রতি এই প্রোপাগান্ডার একটি নগ্ন রূপ দেশবাসী দেখেছে। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক তার ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি দাবি করেন যে অল পাকিস্তান ক্রিকেটে কোনো পূর্ব পাকিস্তানি চান্স পেত না। ওরা একবার বলের বদলে আপেল ছুঁড়েছিল। একটি রূপক ব্যবহার করে তিনি বোঝাতে চেয়েছেন যে পাকিস্তান সব সময় বাঙালিদের অবজ্ঞা করেছে এবং বাঙালিরা নাকি কখনো খেলায় সুযোগই পেত না। কিন্তু আজকের তরুণ প্রজন্ম আর অন্ধ নয়, তারা ইতিহাস ঘাঁটতে জানে। আনিসুল হকের এই চরম মিথ্যাচার আর সস্তা জাতীয়তাবাদী আবেগের সুরসুরির কড়া জবাব দিয়েছেন নেটিজেনরা। গাজী সালাউদ্দিন মোহাম্মদ নামের এক সচেতন নাগরিক তথ্য প্রমাণ সহ সেই পোস্টের কড়া সমালোচনা করে দেখিয়েছেন আনিসুল হকের দাবি কতটা ভিত্তিহীন। ইতিহাসের অকাট্য তথ্য বলছে 1970 সালে পাকিস্তানের হয়ে খেলেছিলেন পূর্ব পাকিস্তানেরই কৃতি ক্রিকেটার রকিবুল হাসান। সে সময় পূর্ব পাকিস্তান থেকে বিশ্বমানের ক্রিকেটার তৈরি না হওয়াটাই ছিল মূল বাস্তবতা। এর পেছনে কোনো প্রাতিষ্ঠানিক বৈষম্য ছিল না। শুধু ক্রিকেট নয়, অন্যান্য খেলাতেও বাঙালিরা নেতৃত্ব দিয়েছে। 1970 সালে পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন বীর মুক্তিযোদ্ধা বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। আর 1962 সালের এশিয়ান গেমসে পাকিস্তান অ্যাথলেটিক দলের নেতা ছিলেন মোহাম্মদ আসাফুদ্দৌলা। সত্যটা হলো 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে এর আগের 24 বছরের ইতিহাসকে আমরা অস্বীকার করব। ব্রিটিশ বা পাকিস্তান আমলে গড়ে ওঠা এই বিশাল মেগা প্রজেক্টগুলো আমাদেরই সম্পদ, এদেশের মানুষেরই অর্থে গড়া। আজকের নতুন প্রজন্ম যারা যুক্তি দিয়ে ভাবে, যারা অন্ধভক্তির চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দেয়, তারা এই ভারতপন্থী দালালদের ষড়যন্ত্র বুঝতে শুরু করেছে। তারা দেখছে স্বাধীনতার এত বছর পরেও কেন আমাদের নতুন করে মেগা প্রজেক্টের জন্য সংগ্রাম করতে হচ্ছে, কেন আমাদের পুরনো কাঠামোর উপরই ভরসা করে থাকতে হচ্ছে। তারা আজ প্রশ্ন করতে শিখেছে। আমাদের ইতিহাসকে আমাদেরই রক্ষা করতে হবে। মিথ্যা প্রোপাগান্ডার চাদর ছিঁড়ে সত্যকে জানতে হবে। যারা সস্তা আবেগের ব্যবসা করে আমাদের বিভ্রান্ত করতে চায়, তাদের ছুঁড়ে ফেলার সময় এসে গেছে। আজকের এই আলোচনাটি যদি আপনার কাছে তথ্যবহুল এবং যৌক্তিক মনে হয়, তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সত্য জানার সুযোগ করে দিন। আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট বক্সে আপনার চিন্তা ভাবনা জানাতে ভুলবেন না। এরকম আরও অজানা সত্য এবং ইতিহাস ভিত্তিক গভীর বিশ্লেষণমূলক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। ভালো থাকবেন, সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।